হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কোয়ান্টাম থিওরির 5 নম্বর পাঠেতে ফোটনের ধর্ম এবং আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে স্বীকার্য আছে সেখানে যে কত রকম সমীকরণ হতে পারে সেই প্রত্যেকটা সমীকরণ তোমার দেখাবো, যেখান থেকে কেমন টাইপের কোন কোন সমীকরণ থেকে কেমন কী অঙ্ক আসে সেটা আলোচনা করবো। তারপর এখান সমীকরণ থেকে আইনস্টাইনের যে লেখচিত্র আছে সেই লেখচিত্রটা অঙ্কন করবো। ওকে, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এই চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন গভর্নমেন্ট নিউজগুলো আপলোড করা হয়। ওকে, তো দেখে নাও, প্রথমে তোমরা লিখে দাও ফোটনের ধর্ম বলে। ফোটনের ধর্মকে একটু আলোচনা করে নিই, খুব একটা গুরুত্বপূর্ণ না হলো তবুও কিছু কিছু জিনিস এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আছে। সেটা কি হচ্ছে, ফোটন হচ্ছে কি, যে ফোটন হওয়া নিস্তড়িত, এর মনে রাখে ফোটন হচ্ছে নিস্তড়িত। ওকে, ফোটন হচ্ছে কি নিস্তড়িত, ফোটন হলো নিস্তড়িত, ফোটনের নিস্তড়িত। আর ফোটনের বেগ আলোর বেগের সমান। ফোটন কণা হচ্ছে আলোর বেগের সমান বেগ, তাহলে ফোটনের বেগ আলোর বেগের সমান, আলোর বেগের সমান। অর্থাৎ আমরা বলতে পারি c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, মিটার পার সেকেন্ড। আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে অঙ্ক আছে সেটা কি, আমরা থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা জানি যে কোনো বস্তু যদি স্থির ভর বা রেস্ট মাস বলে, রেস্ট মাস, এটা একটু আলোচনা করে দিই যে রেস্ট মাস জিনিসটা কি। থিওরি অফ রিলেটিভিটিতে দেখবে, এটা আইনস্টাইনের আপেক্ষিকতা বলতে একটা সূত্র আছে বা এর উপরে বই আছে, যে সময় থাকে পরবর্তীতে লাইব্রেরি গিয়ে এর বাংলায় বই পেয়ে যাবে যে আইনস্টাইনের আপেক্ষিকতা, বা তুমি নেটে সার্চ করে নিতে পারো, এটা সেখানে একটু ডিটেলসে পড়ে নেয়। খুব সুন্দর আর খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আলোচনা করেছিলেন। সেই হিসাবে আমি জাস্ট এখানে একটু হালকা করে এখানে যতটুকু প্রয়োজন সেটা তোমাদের বলে দিচ্ছি। পরে যদি তোমাদের কোনো যদি লাগে এই বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে, তুমি যদি তোমরা কমেন্টে বলো, তাহলে থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে একটু আমি তোমার সঙ্গে পরে আলোচনা করে দেবো। তো ব্যাপারটা কি, কোনো বস্তু ধরো একটা মেঝেতে আছে, তাহলে এই বস্তু যেন এই মেঝের মধ্যে থাকে তখন এটা রেস্ট অবস্থায় বা স্থির অবস্থায় থাকে, তখন এই ভরটাকে বলা হয় কি m0, আর এই ভরটাকে বলা হয় কি স্থির ভর বা রেস্ট মাস। ওকে, এবার এই বস্তু বা এই গুলিটাকে তুমি এবার ছুটছো, ধরো আকাশ দিয়ে উপর দিকে ছুঁড়েছো, তা ছুড়লে এর ভরটা কি একই থাকবে? ভর বলতে এখানে ভার বলতে, ভর তো একই জিনিস, ভর ও ভারে একটা পার্থক্য আছে। জাস্ট এখানে ভর বলছি আমি জাস্ট ওর ওজনটা, হবে একটা বল আছে তোমার হাতের কাছে, সেই বলটা তুমি কাউকে ছুড়লে, তো কাছ থেকে জাস্ট তোমার পাশে একটা বন্ধু তার কাছে ছুড়লে, তাকে যতটা লাগবে সেই বলটাই যদি তুমি 3 তলা 4 তলা উপর থেকে তার মাথায় বা তার উপরে ছোড়ো, তার সেটা লাগবে না, তার থেকে বেশি লাগবে না কম লাগবে? তাহলে অবভিয়াসলি তাতে বেশি লাগবে। তাহলে ভর তো একই ছিল বস্তুটার, তাই না? বস্তুর মধ্যে ভরই একই ছিল, তো তাহলে কীভাবে তাকে লাগলো বেশি? কাছাকাছি মারলে তো তত লাগলো না, বা লাগালো বা আবার বাদ দাও, তুমি যদি পাশে একটা বাটখারা আছে বা একটা পাল্লা আছে, ডিজিটাল একটা পাল্লা আছে, সেই পাল্লায় ওই বলটাকে তুমি রাখলে, ওজনটা যা দেখাবে, তার ওজনটা তুমি যা পাবে, ওই বলটা কি যদি 3 তলার উপর থেকে ছুঁড়ে ওই পাল্লায় ফেলা হয়, তাহলে ওজনটা কি একই দেখাবে? একই দেখাবে না, আলাদা দেখাবে। তাহলে আলাদা দেখাচ্ছে কেন, কী কারণে? তাহলে পরিবর্তন হলো। তাহলে এখানে বলা হচ্ছে কি, এই যে ওজন, এই যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কি তার বেগের জন্য, বস্তুটা কত বেগে আছে। তাহলে বলা হচ্ছে কোনো বস্তু যদি গতিশীল থাকে, তার ভর বৃদ্ধি পায়, তার ভরটা কি বৃদ্ধি পেয়ে যায়। যেমন কি কোনো মাছি তোমার মুখে লাগছে, নর্মাল বসে আছে, মাছি একটা মুখে লাগছে, আমরা হাত দিয়ে সরিয়ে দিই। তুমি যদি সাইকেলিং করো, সাইকেল চালাও বা বাইক চালাও, ওই মাছি যেমন মুখে লাগে কত জোরে লাগে, তাহলে কীভাবে ওর এনার্জি বেড়ে গেল? একই তো মাছি, তাহলে কী করে বাড়লো? তাহলে এটা হচ্ছে তার বেগের জন্য, গতিবেগের জন্য। তাহলে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, তার ওজন বৃদ্ধি পেয়ে যায়, তার ভর বৃদ্ধি পেয়ে যায়। কীভাবে বৃদ্ধি পায় সেটা হচ্ছে এই ফর্মুলা, ধরলাম এটা ভি বেগে গতিশীল আছে, তাহলে এই ফর্মুলা কী হবে, m = m0 ডিভাইডেড √1 - v²/c²। তাহলে এই বেগটা হচ্ছে কণার বেগ আর c হচ্ছে আলোর বেগ। তাহলে এইভাবে দেখে নাও, আমরা জানি কি এটা মানে v/c এর মান একটা কম হবে, 1 এর থেকে কম,
তাহলে এখানে তো মাইনাস করলে কম পাবো, সেখানে বিয়োগ করলে এখানে কী হচ্ছে যে এখানে নিজের টোটাল নিচেরটা ব্যাপারটা দেখবে, নিচেরটা হচ্ছে কি 1 এর থেকে কম, লেস দ্যান 1। ওকে, লেস দ্যান যদি 1 হয় তার টোটালটা হচ্ছে কি গ্রেটার দ্যান 1 হয়ে যাবে, তাহলে এর থেকে M0 থেকে এমটা বেশি হয়ে যাবে, তাহলে এখানে M গ্রেটার দ্যান M0। তাহলে এইটা হচ্ছে এইভাবে পরিবর্তিত হয়। তাহলে কী পেলাম এখানে, M ইকুয়াল টু M0 রুট অফ 1 মাইনাস v²/6 এইটা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে কি এই ভরটা হচ্ছে যে বস্তু যখন গতিশীল অবস্থায় থাকবে তখনকার ভর, আর M0 হচ্ছে বস্তু স্থির অবস্থায় থাকবে তখন, মানে এখানে যখন গতিশীল থাকবে তখন এর ভর হচ্ছে M বলবো, আর এটা যখন রেস্ট অবস্থা এটা M0 বলবো। তাহলে এরকম কোনো বস্তুর ভর যদি M হয় এবং ভরবেগ যদি P হয়, P হচ্ছে কি ভরবেগ হয়, তাহলে এর সঙ্গে একটা সম্পর্ক আছে শক্তির সঙ্গে, এনার্জির সঙ্গে বস্তুটা, তাহলে এই বস্তুর যে এনার্জি হবে, এই যে শক্তি হবে, শক্তিটা কত হবে, তাহলে E ইকুয়াল টু এখানে হবে কি রুট অফ P²C² প্লাস M0² C⁴। এইটা হচ্ছে ফর্মুলা। এটা থিওরি অফ রিলেটিভিটির কনসেপ্ট থেকে এই ফর্মুলা এসছে। কী বলছি ভালো করে বুঝে নাও, কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় থাকবে, সেটা ভি বেগে গতিশীল আছে, তাহলে সেখানে যদি গতিশীল অবস্থা থাকে সেই বস্তু যদি ভরবেগ P হয়, তাহলে তার যে ওই বস্তু যে ওই বা ওই কণাটার যে শক্তি হবে, সেই শক্তির রাশিমালাটা কত হবে, E ইকুয়াল রুট অফ P²C² প্লাস M0² C⁴। M0 হচ্ছে কি ওই কণাটা বা ওই বস্তুটার স্থির ভর বা রেস্ট মাস। ওকে, এবারে এই ফর্মুলাটা যদি আমি ফোটনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই, ফোটনের ক্ষেত্রে কী করে অ্যাপ্লাই করি, তাহলে ফোটনের ক্ষেত্রে আমরা জানি কি রেস্ট মাস বা স্থির ভর শূন্য হয়, ফোটনের কোনো ভর নেই। ওকে, ফোটনের কোনো ভর নেই, এটা মনে রাখবে সবসময়, ফোটনের কোনো ভর নেই। তাহলে ফোটনের ক্ষেত্রে M0 ইকুয়াল টু 0, কোনো রেস্ট মাস নেই, ফোটনের কোনো ভরই নেই। ওকে, তাহলে চার্জলেস মাসলেস পার্টিকেল, তাহলে এমন একটা পার্টিকেল যার আধানও নেই আর যার ভরও নেই। তাহলে যদি এখানে বসিয়ে দিই, তাহলে অতএব ফোটনের এনার্জি শক্তি কত হবে, E ইকুয়াল টু রুট অফ P²C² প্লাস 0 ইন্টু C⁴। তাহলে টোটালটা 0 যাবে, তাহলে পাচ্ছি কি E ইকুয়াল টু PC, তাহলে বা P ইকুয়াল টু E/C। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে ফোটনের ভরবেগ পেলাম। এই সমীকরণ থেকে ফোটনের ভরবেগ নির্ণয় করতে দেয়, তাহলে ফোটনের ভরবেগ কত, যদি এনার্জি বলে দেয়, তাহলে এনার্জি বলে দেয় E ইকুয়াল টু PC, মনে রাখবে E ইকুয়াল টু PC। ওকে, খুব সহজ মনে রাখা, E ইকুয়াল টু PC। তোমাকে এই ফর্মুলা প্রমাণ করতে দেবে না, যেটা প্রমাণ কর কীভাবে আসলো, এখানে আসবে না, এটা তোমাদের কলেজ লেভেলে এখানে প্রমাণ আসে এগুলো, কিন্তু এখানে জাস্ট তোমাকে জানতে হবে যে আপেক্ষিকতা থিওরি অনুযায়ী, বা আমরা থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা জানি কি E ইকুয়াল রুট অফ P²C² প্লাস M0² C⁴। সেখান থেকে যেহেতু ফোটনের কোনো রেস্ট মাস বা স্থির ভর নেই, তাহলে M0 শূন্য হয়ে যাবে, তাহলে শূন্য হয়ে গেলে আমরা পাচ্ছি E ইকুয়াল টু PC। এখান থেকে আমরা ফোটনের মানে ভরবেগ এবং তার শক্তির সঙ্গে একটা সম্পর্ক পেয়ে গেলাম। এখান থেকে অনেক কটা অঙ্ক আছে, যখন অঙ্ক করাবো এখান থেকে অঙ্কগুলো তোমাকে করে দেবো। ওকে, নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি আইনস্টাইনের স্বীকার্য। ওকে, আইনস্টাইনের সমীকরণ তার স্বীকার্যটা কী। ওকে, এখানে আইনস্টাইন যে সমীকরণ, সেই সমীকরণকে অনেক রূপে সাজানো যায় অঙ্ক হিসাবে, যে অঙ্ক যেমন ক্ষেত্রে ব্যবহার করা হবে সেই হিসাবে সমীকরণ তৈরি করা যায়। প্রত্যেকটা সমীকরণই তোমাদের আমি দেখাবো। আগে একটু আমরা রিক্যাপ করে নিই, যেটা আমরা বলেছিলাম প্রথমেই, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট জিনিসটা কি একটু আমরা রিক্যাপ করে নিই, তারপরে এই ফর্মুলাগুলো তোমার খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে। কী ছিল ফটো ইলেকট্রিক ইফেক্টটা, শক্তিমান এক্সাম্পল দিয়েছিলাম, আমার এখানে ইলেকট্রন আছে, বন্ডিং অবস্থায় আছে। ওকে, জাস্ট বোঝানোর জন্য এবার দেখাচ্ছি, এইভাবে আলো পড়ছে, ফোটন কণা। ওকে, H নিয়ে পড়লো, তাহলে ফোটন কণা পড়লে কী হবে, এই ইলেকট্রন এখান থেকে মুক্ত হবে, তাহলে মুক্ত হতে যেই এনার্জি লাগে সেই এনার্জি হচ্ছে কি W0, কার্য অপেক্ষক বলেছিলাম। নেক্সট কি বাদবাকি শক্তিটা কিসে ব্যয় হবে, গতিশক্তিতে, হাফ অফ mv ম্যাক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি কোনো ফোটন কণার এনার্জি যদি কোনো একটা ইলেকট্রনে পড়ে, সেই ইলেকট্রন ওই ফোটন করার শক্তি শোষণ করবে, অ্যাবজর্ব করবে। শোষণ করার পর শক্তির কিছু অংশ কী হবে, যে ধাতব পৃষ্ঠতে মুক্ত হতে ব্যয় করবে কিছু এনার্জি, কিছু শক্তি। বাদবাকি শক্তিতে কী করবে, ওখান থেকে গতিশক্তি নিয়ে গতিশীল হবে।
তাহলে এখান থেকে যে টোটাল আমার এনার্জি হচ্ছে ই বা এইচ নিউ, টোটাল এনার্জি এইচ নিউ ইকুয়াল টু কী হচ্ছে ওমেগা জিরো বা ডাব্লিউ জিরো বলতে পারি প্লাস হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার, মানে ম্যাক্সিমাম স্পিডে যাবে। তাহলে এই হচ্ছে আইনস্টাইনের মেন সমীকরণ, এই হচ্ছে কনসেপ্ট। ওকে, এই সমীকরণ এবার এটাকে অনেক রকম রূপে আমরা সাজাতে পারি। প্রথমে একটা রূপ দেখাচ্ছি, আমরা জানি কি ই ম্যাক্স ইকুয়াল টু হাফ অফ ম্যাক্স স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি। ওকে, তাহলে যদি সর্বোচ্চ গতিশক্তি তাহলে আমরা বলতে পারি তাহলে বা এইচ নিউ ইকুয়াল টু ডাব্লিউ জিরো প্লাস ই ম্যাক্স, মানে হাফ অফ এম ই ম্যাক্স হয় ই ম্যাক্স লিখে দিলাম, তা সেখান থেকে বলতে পারি কি তাহলে বা ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওমেগা জিরো। তাহলে এই একটা সমীকরণ আমার এখানে তৈরি হয়ে গেল। তাহলে এটা দ্বিতীয় নম্বর সমীকরণ, ভালো করে সমীকরণ মনে রাখবে। ওকে, যদি এবারে গতিশক্তি বের করতে বলে তাহলে এইখান থেকে গতিশক্তি বের করে ফেলবো, ই ম্যাক্স ইকুয়াল টু বা হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওমেগা জিরো। কিছু কিছু অঙ্কে তোমাকে গতিশক্তি নির্ণয় করতে বলবে, তাহলে গতিশক্তি নির্ণয় করবো কীভাবে, এই ফর্মুলাটা ব্যবহার করে। গতিশক্তির ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। নেক্সট কি, আবার আমরা জানি কি হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ই ভি জিরো। নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেন্সিয়াল যখন আলোচনা করেছিলাম সেখানে এটা দেখেছিলাম হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ই ভি জিরো। সেখান থেকে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটির সঙ্গে নিবৃত্তি বিভব সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম। তাহলে হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার জায়গায় যদি ই ভি বসিয়ে দিই তাহলে এই সমীকরণটা তাহলে কী পাবো আমরা, তাহলে অতএব বলতে পারি ই ম্যাক্সের জায়গায় বলতে পারি কি যে বা এখানে লিখে হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওমেগা জিরো। তাহলে এর জায়গায় বসাবো কি তাহলে বা ই ভি জিরো ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওমেগা জিরো। তাহলে এখান থেকে আমরা আর একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ। এই যেই সমীকরণ নাম্বার দিয়েছে এই সমীকরণ করে ভালো করে মুখস্থ রাখবে বা মনে রাখবে যে কীভাবে আসলো। ওকে, আর একটা আছে লাস্ট, যেটা হচ্ছে কি সেইটা প্রমাণ করার আগে নির্বৃত্তি সূচনা কম্পাঙ্ক এবং আমার সূচনা কম্পাঙ্ক কার্য অপেক্ষার মধ্যে সম্পর্কটা কি সেটা প্রতিষ্ঠা করতে হবে। তোমরা একটা হেডিং দাও যে সূচনা কম্পাঙ্ক ডাব্লিউ জিরো এবং নিউ জিরো এর মধ্যে সম্পর্ক। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ আছে, 2 নম্বরের কোশ্চেনে দেয় এটা। আর এখান থেকে অনেক কটা অঙ্কও আছে, কীভাবে বের করে দেখে নাও। সূচনা কম্পাঙ্ক এবং কার্য অপেক্ষক এদের মধ্যে সম্পর্কটা কি সেটা নির্ণয় করতে বলা যায়। আমরা জানি কি নর্মালি ফটো ইলেকট্রিক ইফেক্টের সিম্পল সমীকরণ কী ছিল, এইচ নিউ ইকুয়াল টু ওমেগা জিরো প্লাস হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার। ওকে, এটা সমীকরণ আমরা জানি এটা। এবারে বলো কার্য অপেক্ষক কী বলেছিলাম, কোনো বস্তু কোনো ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হতে যেই পরিমাণ শক্তি লাগে সেই পরিমাণ শক্তিকে বলা হয় কি কার্য অপেক্ষক। সূচনা কম্পাঙ্ক কী বলেছিলাম এর আগে ভিডিওতে আলোচনা করি। সূচনা কম্পাঙ্কতে কী বলেছিলাম, কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে মুক্ত করতে, একটি ইলেকট্রন ধাতব পৃষ্ঠের মধ্যে আছে, সেখান থেকে ওই ইলেকট্রনকে মুক্ত করতে যে ন্যূনতম কম্পাঙ্কের আলোর প্রয়োজন হবে সেই ন্যূনতম কম্পাঙ্ককে ওই ধাতুর সূচনা কম্পাঙ্ক বলা হয় বা ওই পদার্থে। তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারছি দেখো না, এখান থেকে আমরা বুঝতে পারছি কি ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে মুক্ত করতে, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে জাস্ট মুক্ত করতে রিলিজ করতে যেই কম্পাঙ্কের আলো লাগবে, ন্যূনতম কম্পাঙ্ক, যেই ন্যূনতম কম্পাঙ্কের আলো লাগবে সেই কম্পাঙ্কের আলোকে বলা হচ্ছে কি সূচনা কম্পাঙ্ক ওই ধাতুর ক্ষেত্রে। সেখানে নিউ 01 নিউ 02 এবার তো ডিটেলসের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তাহলে এখানে বলতে পারি যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো হচ্ছে কি সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক। ওকে, তাহলে নিউ ইকুয়াল টু নিউ জিরো, নিউ হচ্ছে যে কোনো একটা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক বেশি, সেই কম্পাঙ্ক যেমন সূচনা কম্পাঙ্কে চলে আসবে। তার মানে এই যে আলো ফেলছি এখানে যে নিউ জিরো কম্পাঙ্কে আলো ফেলি তাহলে কী হবে, ইলেকট্রন কি আর গতিশক্তি লাভ করবে কি, তাহলে গতিশক্তি আর পাবে না, কারণ সূচনা কম্পাঙ্কের কনসেপ্টটাই কী ছিল, ধাতব পৃষ্ঠতে ইলেকট্রন মুক্ত করতে যে ন্যূনতম কম্পাঙ্কে আলো ফেলতে হবে। তাহলে যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো হবে তখন ভি ম্যাক্সটা কত হবে বলো, বেগ কত হবে,
ইলেকট্রনটির বেগ কত হবে। আর আবার ভালো করে বুঝে নাও, ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত করতে যে ন্যূনতম কম্পাঙ্কের আলো লাগবে, তাহলে এখানে ইলেকট্রন মুক্ত হবে, বেগ লাভ করবে না, গতিশক্তি লাভ করবে না। তাহলে যদি বেগ যদি না লাভ করে তাহলে ভি ইকুয়াল টু কি 0 হয়ে যাবে। সহজ হিসাব আমার, শুধু নিউ ইকুয়াল টু নিউ 0 যখন সূচনা কম্পাঙ্কে পৌঁছে যাবে, যখন সূচনা কম্পাঙ্কের আলো ফেলবো তখন ইলেকট্রন শুধু ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হবে, গতিশীল হবে না। তাহলে গতিশীল না হলে বেগ কত হবে, 0 হয়ে যাবে। সহজ হিসাব একদম, কোনো ঝামেলার ব্যাপার নেই, দেখে না, খুব সহজ ব্যাপার একটা। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কী পাবো আমরা, তাহলে অতএব এইচ নিউ 0 ইকুয়াল টু W0 প্লাস 0, তাহলে বা ওমেগা 0 ইকুয়াল টু এইচ নিউ 0। দেখে না, খুব সুন্দর ছোট্ট কাটটা একটা প্রমাণ হয়ে গেল। তাহলে কার্য অপেক্ষক ইকুয়াল টু এইচ নিউ 0, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। নেক্সট এখান থেকে ল্যামডা আকার আমরা সাজাতে পারি, W0 ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা 0। তাহলে এইভাবে তুমি প্রমাণটা করে নেবে। কনসেপ্টটা যদি ক্লিয়ার করো খুব সহজে প্রমাণ হয়ে যাবে, কোনো কঠিন নেই এর মধ্যে। কোয়ান্টাম থিওরিতে কিছু কঠিন নেই, সবই সহজ আছে এখানে। তাহলে দেখো না, তাহলে এইটা তৈরি গেল। এবারে এখান থেকে আরেকটা ফর্মুলা আমরা তৈরি করতে পারি। তাহলে 3 নম্বর ফর্মুলা পর্যন্ত আমরা দেখালাম, এই 4 নম্বর ফর্মুলাটা কী হবে দেখানো। 4 নম্বর ফর্মুলার কি, তাহলে এইচ নিউ ইকুয়াল টু হচ্ছে কি W0 প্লাস হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তাহলে বা বলতে পারি বা হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0। তাহলে এই W0-এর জায়গায় আমি এইচ নিউ 0 বসাতে পারি। তাহলে বা বলতে পারি হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ 0। তাহলে এখানে আর একটা সমীকরণ পেয়ে গেলাম, এটা হচ্ছে 4 নম্বর। এই সমীকরণগুলো ভালো করে একটু মনে রাখবে। তো এটাকেও আর একটু সাজানো যায়, সেটা যে কি আমরা জানি কি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে নিউ 0 ইকুয়াল টু কি সি বাই ল্যামডা 0। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা 0। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা ই ম্যাক্স, হাফ অফ এম ম্যাক্স স্কোয়ার মানে কি ই ম্যাক্স ইকুয়াল টু এইচ সি যদি কমন নিই 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা 0। ওকে, তাহলে এই ল্যামডা হচ্ছে কি যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যে একটা তরঙ্গ, আর ল্যামডা 0 হচ্ছে কি মানে হচ্ছে প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তাহলে যদিও তোমাকে দুটো তরঙ্গ দৈর্ঘ্য বলে দেয়, সেখান থেকে যে গতিশক্তি যদি বের করতে দেয় তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে আমার কি 5 নম্বর ফর্মুলা। ওকে, তাহলে এই কটা ফর্মুলা যেগুলো তোমরা দেখালাম এগুলো ভালো করে মুখস্থ রাখবে। এই সমস্ত ফর্মুলা দিয়ে অঙ্ক পড়বে। অঙ্ক যখন করাবো দেখবে এই ফর্মুলাগুলো আবার লিখবো, লিখে তোমাদের দেখাবো যে এই ফর্মুলাতে কী করে প্রত্যেকটা অঙ্ক সমাধান হচ্ছে। ওকে, নেক্সট এবার আমরা কী করবো, এর লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র থেকে অনেক কটা অঙ্ক থাকে, এই লেখচিত্রটা ভালো যদি বুঝতে যাও এখানে তুমি অনেক কটা অঙ্ক করতে পারবে। তাহলে লেখচিত্র অঙ্কন করার জন্য আইনস্টাইনের যেই সমীকরণটা আমি ইউজ করব সেটা হচ্ছে দেখে নাও, আমি যেটা লিখেছিলাম 3 নম্বর হয়তো সমীকরণটা ছিল ই V0 ইকুয়াল টু কী ছিল এটা এইচ নিউ মাইনাস ওমেগা 0। এটাকে আমি এভাবে রাখলাম। তাহলে বা V0 ইকুয়াল টু এইচ নিউ বাই ই মাইনাস ওমেগা 0 বাই ই, ইলেকট্রন দিয়ে ভাগ করলাম। তাহলে বা V0 ইকুয়াল টু এইচ বাই ই নিউ মাইনাস ওমেগা 0 বাই ই। এটাকে আমি আলাদা করে একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এর আমরা জানি কি যে কোনো সরলরেখার সমীকরণ জানি কি আমরা জানি সরলরেখার সমীকরণ সেটা কি y ইকুয়াল টু mx মাইনাস c। আচ্ছা, এই যে সরলরেখা একটা সমীকরণ রাখলাম, এর লেখচিত্রটা কেমন হবে? আগে ব্যাপারটা বুঝি, মূল বিন্দু সরলরেখা হলে c থাকতো না, মূল বিন্দু যেত। তাহলে এই লেখচিত্রটা কোথা থেকে আমি অঙ্কন করবো সেটা একটা ভাবার বিষয় আছে। তাহলে কী করে আমি ভাববো এটা, আমি যদি এখানে x ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস c। আমার যখন x ইকুয়াল টু, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ওকে, এটা y ড্যাশ। তাহলে যখন আমার x ইকুয়াল টু 0 তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস c। তাহলে x ইকুয়াল টু 0 মানে এই বিন্দুটা, তাহলে y ইকুয়াল টু মাইনাস c, তাহলে নিচের দিকে এটা হচ্ছে মাইনাস c বা c, নিচের দিকে c। তাহলে এখান থেকে স্টার্ট হবে
এইভাবে এই লেখচিত্র হবে। দেখে নাও নর্মালি ওয়াই ইকুয়াল টু এম এক্স হলে কী হতো, মূলবিন্দু এবং সরলরেখা এইভাবে এখান থেকে স্টার্ট করতাম আমি। যেহেতু ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি আছে, সেই জন্য এক্সের মান 0 বসিয়ে দেখবো, ওয়াইয়ের মান কত আসছে মাইনাস সি, তাহলে এখান থেকে স্টার্ট হবে, এটা হচ্ছে মাইনাস সি। তাহলে এই হচ্ছে আমার এক্স আর ওয়াই যে লেখচিত্র হবে তার সমীকরণ। এবার দেখে নাও, যদি আমি এটাকে 2 নম্বর সমীকরণ বলি, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কম্পেয়ার করে তুলনা করি, তাহলে কী পাচ্ছে দেখে নাও। এখানে নতিটা এম ইকুয়াল টু কত পাচ্ছে দেখে নাও, এম ইকুয়াল টু পাচ্ছে কি h/e, আর সি ইকুয়াল টু পাচ্ছে কত ω0/e। তার মানে একই জিনিস দেখে নাও, এই যা লেখচিত্র হবে এখানে ওয়াই ইকুয়াল টু কী আছে, ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল V0 নিবৃত্তিভাব, আর এক্স ইকুয়াল টু কী আছে নিউ, এক্স ইকুয়াল টু নিউ। তাহলে এর সঙ্গে এই দুটো যদি কম্পেয়ার করে, ভালো করে কম্পেয়ার করে দেখে নাও, ওয়াইয়ের জায়গায় কী আছে V0 আছে, এমের জায়গায় কী আছে h/e আছে। তাহলে এই সরলরেখা যে তৈরি হবে এর প্রবণতা বা নতি কত হবে h/e, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু, এটা আরও ডিটেলস তোমাদের বলবো, আর সি এর জায়গায় কী আছে ω0/e। তাহলে এই সরলরেখা যদি লেখচিত্র যদি এটা হয়, তাহলে এটার কত হবে, এই লেখচিত্রটা কেমন হবে তাহলে দেখে নাও। তাহলে এই লেখচিত্র এইভাবে হবে, সেম টু সেম হবে, পুরো একই অনুরূপ হবে, কোনো আলাদা হবে না। এখানে এটা সি হয়েছে, এখানে কত হবে এটা এতটুকু, এখানে কতটা হবে ω0/e, ω0/e। ওকে, তাহলে ধরলাম এখানে থিটা অ্যাঙ্গেল করেছে, এটা থিটা অ্যাঙ্গেল হবে। তাহলে এই যে লেখচিত্র অঙ্কন হলো, এখানে যে কাট করেছে এটা কম্পাঙ্ক বলেছিলাম, এটা কম্পাঙ্ক অক্ষ, কারণ এক্স অক্ষ এক্স ইকুয়াল টু কী আছে দেখানো নিউ, আর ওয়াই ইকুয়াল টু ভি, তাহলে এখানে ভি, এই বরাবর ভি আছে V0। ওকে, তাহলে যেখানে কাট করলে এখানে আমি নিউ 0 ধরলাম, এটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক, এখান থেকে স্টার্টিং সূচনা কম্পাঙ্কের সাথে কম্পেয়ার করে, এটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক স্টার্টিং হয়েছিল, এর আগে নিচেটা দেখানো হয়নি, এখানে দেখেছিলাম। তাহলে এটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক, আর এর প্রবণতা বা নতি কত হবে এম ইকুয়াল টু h/e। ওকে, তখন এখান থেকে বলতে হয় tan থিটা ইকুয়াল টু h/e। যদি তোমাকে প্লাঙ্ক ধ্রুবক বলে দেয়, এর মান বলে দেয়, সেখানে থিটা মান বের করতে হবে খুব সহজে, এখানে tan থিটা আমরা বের করতে হবে। তাহলে দেখেন কত সহজে আমরা এই লেখচিত্রটা অঙ্কন করলাম, এইটা অনেকজনই বুঝতে পারে যে কীভাবে হলো। আর একবার তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি দেখো, আমরা জানি এটা EV0 ইকুয়াল টু h নিউ মাইনাস ω0, সেখান থেকে V0 ইকুয়াল টু h নিউ/e মাইনাস ω0/e। তাহলে V0 ইকুয়াল টু h/eটাকে আলাদা করলাম, নিউ মাইনাস ω0/e, এটা হচ্ছে সমীকরণ দিলাম 1 নম্বর সমীকরণ। এবার এরকম রূপ আমি দেখেছি সরলরেখায়, সেটা কি y ইকুয়াল টু mx মাইনাস c, এটার লেখচিত্র কেমন হবে, আমরা কি কোথা থেকে টানবো, কী করে পাই সেটা, x ইকুয়াল টু 0 বসে দেবো, x ইকুয়াল টু 0 বসালে y ইকুয়াল টু মাইনাস c আসছে, তাহলে আমরা এখান থেকে টানবো, তাহলে এইটা যে আসছে এটা মাইনাস c। তাহলে এই যে 2 নম্বর যে সরলরেখাটা আছে দেখে নাও, এই 2 নম্বর যে সরলরেখাটা আছে, এই সরলরেখা এবং 1 নম্বর সমীকরণ, এই সমীকরণ সেম আছে। কী আছে এখানে দেখে নাও, কম্পেয়ার, এই দুটো যদি কম্পেয়ার করি কী কী পাচ্ছি দেখে নাও। এখান থেকে অনেক কিছু প্রবণতা বের করতে দেয়, ওই ω0/e এটা বের করতে দেয়, এরকম অনেক অঙ্ক আছে এখান থেকে, এর উপরে অঙ্ক আমি তোমাদের করাবো। তাহলে এখান থেকে এই দুটোকে কম্পেয়ার করে দেখছি যে এই সরলরেখা যে প্রবণতা এম এর জায়গায় কত হচ্ছে h/e, তাহলে প্রবণতা হচ্ছে কি এম ইকুয়াল টু h/e, আর সি ইকুয়াল টু ω0/e এটা আছে। আর তাহলে এখানে এক্স ইকুয়াল টু নিউ আর ওয়াই ইকুয়াল টু V0, তাহলে এখানে বসে দিলে এই লেখচিত্র হবে কি এইটা। তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার যে লেখচিত্র অঙ্কন হবে সেটা আছে কি, এখান থেকে যাবে যেটা মূল বিন্দু থেকে এর দূরত্ব হবে কি কার্য অপেক্ষক বা ω0/e হবে এটা, আর এখানে যে ছেদ করবে এটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক, এখান থেকে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হচ্ছে। আর এই যে সরলরেখা এর প্রবণতা হচ্ছে কি tan থিটা ইকুয়াল টু কত h/e। ওকে, তো নেক্সট আমি এর উপরে একটা অঙ্ক তোমাদের সামনে হাজির হয়েছি। এই অঙ্কটা কীভাবে সমাধান করবো একই কনসেপ্টে দেখে নাও। কী কোশ্চেনটা দেখে নাও, এই ছবি দেওয়া আছে, এটা যে ফ্রিকোয়েন্সি স্কেল, এটা হচ্ছে এনার্জি স্কেল। এখানে এনার্জিটা ইটা হচ্ছে E ইকুয়াল টু EV0 এই আকারে দিয়েছে, ওকে, ই গুণ অবস্থায় আছে। তাহলে এখানে দেখে নাও কী আছে, এনার্জিটা আছে -1.5 থেকে স্টার্টিং হয়েছে, এখানে লেখা আছে এখানে 2.5, এটা h/e, এর নতি হচ্ছে কি h/e। তাহলে এ সাপেক্ষে তোমাকে প্রথম বের করতে হবে কি সূচনা কম্পাঙ্ক, তা সূচনা কম্পাঙ্ক কত হবে দেখেন। এখান থেকে যদি আমি কম্পেয়ার করি নিউ0 ইকুয়াল টু বলতে পারি কি নিউ0 ইকুয়াল টু 2.5 ইন্টু 10⁻14 হার্টজ, কারণ এই স্কেলে কি বলা হয়েছে যা কম্পাঙ্ক তার সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে যে কি নিউ0 ইকুয়াল 2.5 ইন্টু 10⁻14 হার্টজ এটা হলো। নেক্সট কী হচ্ছে কি 2 নম্বর বের করতে হবে কি 2 নম্বরটা হচ্ছে কি কার্য অপেক্ষক
অপেক্ষক। তাহলে কার্য অপেক্ষক কীভাবে বের করে দেখানো, আমরা জানি কার্য অপেক্ষক কী পেয়েছিলাম এখানে, এই এতটুকুটা পেয়েছিলাম কি ওমেগা 0/e, তাই না, ওমেগা 0/e। এখানে কি বলেছে ওমেগা ইভি দিয়েছে, দেখুন ইভি। তাহলে এখানে বলবো কি আমি, তাহলে এখানে যে আমরা এনার্জিটা পাবো অ্যাকচুয়ালি এই এনার্জিটা হচ্ছে কি 1.5, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এনার্জি হচ্ছে কি ওমেগা 0 = 1.5 ওকে ইন্টু 10⁻⁻19 জুল। এখানে টোটাল এটা ওমেগা 0/e এর সঙ্গে গুণ করে দিয়েছে, দেখে নাও। আমরা নর্মাল যদি বের করি ওমেগা বাই জি, যদি আমি একটা এনার্জি ধরে নিই যে ওমেগা 0/e = একটা এনার্জি, তাহলে এখানে বা ওমেগা 0 = E ক্যাপিটাল E, তাহলে এই দুটো মিলিয়ে বলেছে এখানে 1.5, কারণ এখানে একক জুল দিয়েছে ওকে, আর এনার্জি আকার দিয়েছে, তাহলে এটা ইভি গুণ করে, তাহলে ওমেগা 0 = -1.5 - 10⁻19 জুল, কারণ এটার সঙ্গে গুণ করতে হবে, তাহলে এটা কার্য অপেক্ষক। তাহলে বা যদি ওমেগা 0 করি 1.5 × 10⁻⁻19 ডিভাইড বাই 1.6 × 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হলে ইলেকট্রন আধানে ভাগ করতে হবে, তাহলে এটাকে ক্যালকুলেট করে দেখবে ওমেগা 0 = আসবে কত, দেখবে 0.94 ইলেকট্রন ভোল্ট এরকম আসবে। এটা আলাদা বলে দিয়েছি, দেখে নাও। এখানে ওমেগা 0/e এখানে শুধু ভি ছিল, এখানে ভি দেওয়া নেই, এখানে ইভি অলরেডি ই গুণ করা আছে। তার মানে এটা আরেকবার তুমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। তার মানে এখানে যে তোমাকে বলে দিয়েছে এটা মান বলেছে কি ওমেগা 0/e × E = 1.5 × 10⁻⁻19 জুল, এইটা বলে দিয়েছে, দেখো 1.5 × 10⁻19 জুল গুণ করতে হবে। ওমেগা 0/e ওমেগা 0/e এই ই গুণ করে অবস্থার মানটা দিয়েছে, তাহলে ওমেগা 0/e × E = 1.5 × 10⁻19 জুল। সেখান থেকে যদি আমি ইলেকট্রন আধান দিয়ে ভাগ করি তাহলে ইলেকট্রন ভোল্ট আকারে শক্তিটা পেয়ে যাচ্ছি। নেক্সট কি, এই লেখচিত্র থেকে প্লাঙ্ক কনস্ট্যান্ট কীভাবে বের করতে হবে, একইভাবে কম্পেয়ার করো। তাহলে প্লাঙ্ক কনস্ট্যান্ট কত হবে, তাহলে এখানে তো আমরা বলতে পারি, তাহলে দেখো না tan θ, আমি জানি কি tan θ = h/e, তাই না, tan θ = h/e। আর তাহলে এখানে যদি করে দিই আবার tan θ = আবার এখান থেকে বলতে পারি, যদি আমি এখান থেকে বলি, যদি এটাকে আমি ওমেগা 0/e বলি আর এটাকে যদি আমি μ0 বলি ওকে, তাহলে এখান থেকে আমি যদি বের করতে যাই tan θ, এটা যদি থিটা হয় তাহলে এটাও আমার থিটা হবে, তাহলে এখান থেকে বলতে tan θ = কী হবে, দেখো না এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে বলতে পারি কি ওমেগা 0/e ওকে, ওমেগা 0/e ইন্টু ডিভাইডেড বাই ওমেগা 0/e ডিভাইড বাই এটা কি μ0, তাহলে tan θ কি h/e, তাহলে বা h/e = ওমেগা 0/e বাই μ0, তাহলে বা h = ওমেগা 0/e ইন্টু ই, তাহলে এই কাটবে μ0, তাহলে বা h = ওমেগা 0/μ0। তাহলে এটা মান বসিয়ে দেবো ডাইরেক্ট ওমেগা 0 মানটা যেটা আছে, তাহলে এই মানটা যদি বসিয়ে দিই তাহলে কত পাবো দেখে নাও। তাহলে এখানে বলতে পারি তাহলে বা h = ওমেগা 0 1.5 × 10⁻⁻19, এখানে শুধু মানটা নিচে সাইন নেবো না, কারণ ভ্যালু বের করতে হবে তো, ডিভাইডেড বাই নিউটা আছে কি, নিউটা দেখো কত 2.5 × 10⁻14 ওকে 14, তাহলে এই পয়েন্ট তুলে দিলাম, 5 × 3 = 15, 5 × 5 = 25, তাহলে বা h = 3/5 ইন্টু এখানে দেখো কত হচ্ছে 10⁻⁻19, তাহলে এটা 14 উপরে উঠলে -14, তাহলে -19 -14 গুণ করলে যোগ করলে কত হবে সেটা -33। এটা কাজ হবে, এটা তো কাটাকুটি যাবে না, এটা এখানে যদি আমি উপর নিচে 10 দিয়ে গুণ করে দিলাম তাহলে 5 × 2 = 10 2, তাহলে বা 3 × 2 = 6, তাহলে h = 6/10 × 10⁻33, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি 10-এর জন্য এখানে আরেকটা বেড়ে যাবে, তা 6 × 10⁻34 জুল ইন্টু সেকেন্ড, ব্যাস দেখেন কত সহজে বেরিয়ে গেল এটা। তাহলে এই গ্রাফটা যে দেখালাম তার সঙ্গে কম্পেয়ার করে এটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক, এটা হচ্ছে ওমেগা 0/e, যেহেতু এনার্জি দিয়েছে দেখানো, এটা একটু গুলিয়ে যাচ্ছে তোমাদের হয়তো, যেহেতু এখানে এনার্জি বলে দিই তাহলে অলরেডি এর সঙ্গে ই গুণ করা অবস্থায় দিয়েছে, সেই মানটা দিয়েছে, তা সেই মানটা নিলে আমার এটাই পাবো ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিওয়ে তোমাদের ডি ব্রগলি হাইপোথিসিসটা আলোচনা করব, টোটাল ডিটেলসটা আলোচনা করব ডি ব্রগলি ব্যাপারে।
আজকে কেমন লাগলো ভিডিওটা তোমরা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। প্রত্যেকটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবে এবং বন্ধুর সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।